নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্ট্রেট ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা কলকাতা পুলিশের এসআই প্রিলিমিন্সের সেটটি সলভ করব, অঙ্ক কোশ্চেনগুলি। তো আমাদের প্রথম কোশ্চেনটি অ্যারিথমেটিক থেকে, মানে পাটিগণিত থেকে, কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট নিয়ে। এখানে বলছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। তা 1000 টাকার যদি 10% করা হয়, সিম্পল ইন্টারেস্টে আমরা কি জানি, 1000 টাকার 10% মানে 100 টাকা। আর এটা কত বছর ধরে ইন্টারেস্ট পাচ্ছে? 3 বছরে, মানে 3 × 100 300 টাকা। এটা যখন সিম্পল ইন্টারেস্ট, এটা এসআই এর ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে গল্পটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তার কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে যে সুদটা হয়, সে সুদের ওপর আবার সুদ লাগে। তো প্রিন্সিপালটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 1000 টাকা। ফার্স্ট ইয়ারে কী হবে দেখি, প্রথম বছরে হবে এই 1000 টাকার ওপর 10%, অর্থাৎ কত টাকা সুদ পাবে? 100 টাকা। এবার সেকেন্ড ইয়ারে গিয়ে এখানেই সবথেকে বড় খেলা, যে 1000 টাকার ওপর 100 টাকা তো ইন্টারেস্ট পাবেই, সাথেই 100 টাকার ওপরেও আবার 10% ইন্টারেস্ট পাবে, মানে এখানে আরও 10 টাকা অ্যাড হবে। থার্ড ইয়ারে, মানে তৃতীয় বছরে গিয়ে আরও বড় কিছু হবে, এই 1000 টাকার ওপর 10% ইন্টারেস্ট পেয়ে 100 টাকাটা পাচ্ছে। আর ফার্স্ট ইয়ারে যে 100 টাকাটা পেয়েছিল, সেটা 10%-এ আবার এখানে 10 টাকা পাবে। আর সেকেন্ড ইয়ারে যে 100 টাকা পেয়েছে, তার 10%ও হবে 10 টাকা। আর সেকেন্ড ইয়ারে যে 10 টাকাটা পেয়েছে, তার 10% হবে 1 টাকা। মানে টোটাল এখানে সুদ কত হচ্ছে? 100 100 100, মানে 300 300 10 20 30 আর 1, মানে 331 টাকা। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টে সুদ হচ্ছে 300 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ হচ্ছে 331 টাকা। মানে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি কত? 31 টাকা। তার মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। এক্ষেত্রে যে এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন, মানে 2000 টাকার একটা সামান্য কিছু ভাগ হয়তো কোনো একটা ইন্টারেস্টে রেখেছে, এই যেমন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% অ্যান্ড 20% সরল সুদে রাখে। মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। তা 2000 টাকায় আমি প্রথমে ক্যালকুলেশন করবো এই 320টা কত পার্সেন্ট। 320টা যদি 2000 টাকার কত পার্সেন্ট আমি বের করতে পারি, তারপরে অ্যালিগেশন লাগাবো। তাহলে দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, মানে এটা 16%। বুঝতে পারছি আমি। তা আমার ওই 2000 টাকার মধ্যে ও একটা অংশ রাখে 10% সুদে, একটা অংশ রাখে 20% সুদে, কিন্তু ওভারঅল পায় 16% সুদ। তার মানে অ্যালিগেশনের নিয়ম অনুসারে কী হবে? 16 - 10, মানে এখানে হবে 6, আর 20 - 16 এখানে হবে 4, মানে 2 দিয়ে কাটাকুটি গেলে 2:3। এই অনুপাতে ও টাকাটা ভাগ করে রেখেছে। মানে এবার যদি তার ক্ষেত্রে কী হলো, 2:3 অনুপাতে টাকাটা ভাগ করতে হবে। তাহলে তার টোটাল মানিটা ছিল 2000 টাকা। 2:3 করলে কী হবে? প্রথম ভাগটা 2/5, 5 দিয়ে 2000কে কাটলে 400, মানে 400 × 2 মানে 800 টাকা। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। প্রথম অংশে কত টাকা ছিল? সেটা ছিল 800 টাকা। নেক্সট অঙ্কটা আমরা দেখি। বলছে কি এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। মানে পাওয়ার বা ওয়ার্কের দিকে দেখতে গেলে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। মানে আমি ওয়ার্কের রেশিওটা যদি লিখি, ওয়ার্ক কাজের রেশিওটা A:B হবে 3:1। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। মানে এখানে সময়ের রেশিও দেওয়া রয়েছে। তা আমরা জানি ওয়ার্কের রেশিও যা হয়, টাইমের রেশিও উল্টে যায়, 1:3 হবে, এটা টাইমের রেশিও। এবার কি বলছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত মিনিট? এই যে 16 মিনিট দেওয়া আছে। তা 1 ভাগ আর 3 ভাগ, মানে 2 ভাগ, মানে হচ্ছে 2 ইকুইভ্যালেন্স টু হচ্ছে 16, তাহলে 1 ইকুইভ্যালেন্স টু 8 মিনিট। তার মানে আমার কি বলেছে, একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তা 1 ভাগটা যদি 8 মিনিট হয়, তাহলে এ নলের টাইম লাগে আলাদাভাবে, এই যে 1 × 8 মানে 8 মিনিট, আর বি নলের সময় লাগে 3 × 8 মানে 24 মিনিট। এবার আমরা কি জানি, যে দুটো চৌবাচ্চায় যদি দুটো নল একসাথে পরিপূর্ণ করে, তাহলে তাদের সূত্রটা কি হয়? xy/x + y মিনিটে তারা পরিপূর্ণ করবে। আলাদাভাবে এ যদি x মিনিটে পূর্ণ করে, বি যদি y মিনিটে পূর্ণ করে। তাই এখানে দেওয়া রয়েছে এ 8 মিনিট, বি 24 মিনিট। তাহলে এটা কী হবে? 8 × 24/,
32, 8 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 6, মানে আমার অ্যান্সারটা হবে 6 মিনিট, 6 মিনিট, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কটি বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। আবার আগের মতো অঙ্ক, এটি A/B তাহলে আমি লিখে নিই 3:1, এটা হচ্ছে ওয়ার্কের অনুপাত, কর্মদক্ষতার অনুপাত। একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, মানে এখানে টাইমে চলে যাচ্ছে, তাহলে টাইমের অনুপাত উল্টে যাবে, 1:3 হয়ে যাবে। এ বি এর 20 দিন আগে শেষ করে, এ বি এর 20 দিন আগে শেষ করে, মানে বলতে চেয়েছে এই 1 আর 3-এর ডিফারেন্স কত, 2, সেটা ইকুইভ্যালেন্স টু 20 ডেজ, 20 দিন, তাহলে 1 ইকুইভ্যালেন্স টু 10 ডেজ আমি বলতে পারি। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কি, এ যেহেতু 1 অনুপাত ছিল, তাহলে এই 1 থেকে 1 ইন্টু 1 মানে আমি পাচ্ছি 10 দিন, এ করে 10 দিনে, আর এই 3 থেকে 3 ইন্টু 10 মানে 30 ডেজ, মানে বি করে 30 দিনে কাজটা। তাহলে এরা একত্রে কত দিনে করবে, আগের সূত্রানুসারে 10 ইন্টু 30 বাই 40, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে এটা 2.5, 2.5 ইন্টু 3 মানে হচ্ছে 7.5 বা 7/1/2, মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, মানে যেটা মার্কেট প্রাইস রয়েছে সেটার উপর 15% ছাড় দিচ্ছে, তারপর 19% লাভ করছে। বলছে যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো। তো মার্কেট প্রাইস যদি আমি 100x ধরি, এখান থেকে 15% ছাড় দিচ্ছে, মানে ওটা বিক্রি করছে 85x, 85x টাকায়। এবার 85x টাকায় বিক্রি করার পরও ও কত শতাংশ লাভ করছে, 19%। তাহলে এটা তো মার্কেট প্রাইস, 100xটা হচ্ছে মার্কেট প্রাইস, আর 85xটা হচ্ছে সেলিং প্রাইস। এখন তা আমার কস্ট প্রাইস পেতে গেলে তাহলে যেহেতু 19% লাভ করে, তাহলে আমাকে কী করতে হবে, 85x ইন্টু 100/119 এটা করতে হবে। তাহলে আমি যদি 17 দিয়ে যদি কাটি, এটা যাবে 5, 17 দিয়ে গেলে 7, মানে কস্ট প্রাইস হবে 500x/7, এটা আসছে, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবার কি বলছে, যদি কোনো ছাড় না দিত, মানে ও 100xটাই ওর সেলিং প্রাইস হতো, তাহলে ওর প্রফিট কত হতো, প্রফিট হতো 100x মাইনাস 500x/7, এটা হতো প্রফিট। আর এটা পার্সেন্টেজ হিসেবে আমাকে বের করতে গেলে তাহলে তখন কি করতে হতো, তখন এটা কতর ওপর, কস্ট প্রাইস তো 500x/7 ইন্টু 100, এটা করতে হতো। তো এটা ক্যালকুলেশন করে দেখি, ওপরে আসবে 700x মাইনাস 500x মানে 200x/500x ইন্টু 100, এইটা আসবে। এই x কেটে গেল, 2 0 2 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 20, 20 দুগুণে 40, মানে 40% তার লাভ হতো, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178, 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে এখানে বলছে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে, যেটা দ্বারা 123, 178, 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তা এই অঙ্কগুলো করার একটা সিস্টেম আছে, কীরকম, আমাকে বের করতে হবে 123 আর 178, এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স কত হবে আমার, 3 আর 5 8, 2 আর 5 7 55, 178 আর 244-এর ডিফারেন্স, 178 থেকে 200 হতে গেলে কত হতে হয়, 2 22, 22 আর 44 মানে 66-এর ডিফারেন্স। আর 123 আর 244-এর মধ্যে কত ডিফারেন্স আছে, এইটা আর এইটা, এটার ডিফারেন্স হচ্ছে 223 আর 21, মানে 121। সবকটাই কতর মাল্টিপেল, এখানে 11-র মাল্টিপেল। এটাকে লেখা যায় 11 × 5, এটাকে লেখা যায় 11 × 6, এটাকে লেখা যায় 11 × 11, সবকটাই 11-র মাল্টিপেল। এটা আমার চোখে ধরা পড়ছে। তো যেহেতু
প্রতি ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকতে হবে। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, মানে এদের মধ্যে যেটা HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেইটাই হবে ওই সংখ্যাটা। তা 55, 66 আর 121-এর HCF বা গসাগু বের করলে সেটা হবে 11। মানে আর যদি কেউ রিভার্সলি করে দেখতে চায়, করে দেখলে দেখতে হবে 11 দিয়ে এই কটাকে সব কটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট কি বলছে এখানে, বলছে কি একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। মানে 20 লিটার দুধ আছে, সেখান থেকে 4 লিটার তুলে নেওয়া হলো, আবার সেই পরিমাণ দুধ দিয়ে দেওয়া হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? তো প্রথমে 20 লিটার দুধ ছিল, ভালো কথা। মিল্ক, ফার্স্ট অপারেশন যখন করা হচ্ছে মিল্ক হবে আর ওয়াটার হবে ফার্স্ট অপারেশনের ক্ষেত্রে। 4 লিটার দুধ তুলে নেওয়া হচ্ছে, মানে এখন দুধ আছে 16 লিটার, আর সমপরিমাণ জল মিশ্রিত করা হচ্ছে, মানে ওয়াটার 4 লিটার। এটা হচ্ছে ফার্স্ট কেস। এবার সেকেন্ড কেসে যখনই পাত্রটা থেকে 4 লিটার তুলব, 4 লিটার তুললে শুধু তো আমার দুধ উঠবে না, দুধও উঠবে আবার আগে জলও উঠবে। তা পাত্রটিতে এই ফার্স্ট কেস করার পর মিল্ক ইস টু ওয়াটার কত আছে আমি সেটা বের করি। মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 16:4, মানে 4:1 অনুপাতে, তাই তো? তাহলে এবার যদি আমি 4 লিটার তুলি, 4 লিটার থেকে আমার 4 লিটার যখন তুলব তখন তার মধ্যে থেকে দুধ বেরোবে কতটা? 5 ভাগের 4 ভাগ তো দুধ, তাহলে 4 লিটারে দুধ বেরোবে হচ্ছে, মিল্কটা থাকবে 4 লিটারে 4 × 4/5 লিটার, মানে এই পরিমাণ মিল্ক তোলা হবে সেকেন্ড অপারেশনে, 16/5 লিটার। আর ওয়াটার, জলও উঠবে যেহেতু মিশ্রিত আছে, ওয়াটার উঠবে কত? 4 × 1/5 লিটার বা 4/5 লিটার। তো ভালো কথা। তাহলে সেকেন্ড কেসে যখন আমি তুলব তখন মিল্ক উঠবে কত? 16 - 16/5, এই পরিমাণ মিল্ক উঠে যাবে। আর জল উঠবে কতটা? 4 লিটার জল ছিল, সেখান থেকে 4/5 লিটার উঠে যাবে। কিন্তু এখানে একটা মজার জিনিস হচ্ছে, সমপরিমাণ আবার জল মিশ্রিত করা হচ্ছে সেকেন্ড অপশানটাতেও। তাহলে সমপরিমাণ জল মানে কি? ওই 4 লিটার যেটা তুলেছি সেটা 4 লিটার জল মেরে দিচ্ছি, জল মেশানো হচ্ছে। তাহলে এখন নতুন পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে আমাকে সেইটা বের করতে হবে। নতুন পাত্রে দুধের পরিমাণ মানে শুধু এটাই, 16 - 16/5, মানে 5 যদি আমার লসাগু হয়, 80 - 16 মানে হচ্ছে 64/5, বা আমি এটাকে বলতে পারি 128/10, মানে হচ্ছে 12.8 লিটার। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। মানে নতুন সবকটা অপারেশনের পর নতুন পাত্রে 12.8 লিটার দুধ থাকবে। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? তা দুটো সংখ্যা যদি আমি 3x আর 5x ধরে নিই, 3x এর সাথে 10 যোগ করা হচ্ছে, 5x এর সাথে 10 যোগ করা হচ্ছে। এবার এদের অনুপাতটা কত? 5/7। এটা সিম্পল একদম। 21x + 70 সমান 25x + 50, মানে 4x = 20, x = 5। এটা সলিউশন করে, তো x = যদি 5 হয়, এবার সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে। সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? একটা তো 3x, একটা 5x, মানে সমষ্টি হবে কত? 8x। তাহলে x এর ভ্যালু 5 জানি, তাহলে 8 × 5 মানে 40 হবে। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10। ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তা আমি ধরে নিলাম ইংরাজিটা ই, অঙ্কটা এম, যোগ করে কত পাচ্ছে? 170, দুটো মিলিয়ে। নম্বরের পার্থক্য মানে ইংলিশ মাইনাস ম্যাথ। আমি জানি না কোনটায় বেশি পেয়েছে কোনটায় কম পেয়েছে, তা প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ইংলিশে বেশি পেয়েছে ম্যাথের থেকে। তা ইংলিশ মাইনাস ম্যাথ এটা হচ্ছে 10। তাহলে এটা যদি অপনয়ন পদ্ধতিতে করি, তাহলে 2 × ইংলিশ = 180
মানে ইংলিশ ইজ ইকুয়াল টু 90, মানে ইংলিশে পেয়েছে 90, ম্যাথে পেয়েছে 80, টোটাল 170 হয়ে যাচ্ছে। এবার বলেছে কি ইংরাজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত, তাহলে ইংলিশ ইজ টু ম্যাথ করলে কত হচ্ছে 90:80, মানে হচ্ছে 9:8। মাথায় রাখবে এই 9:8 যেহেতু এখানে এসছে, যেহেতু এখানে অপশান এ আছে তাই এ কারেক্ট। যদি এটা অপশানে 8:9ও থাকতো তাও কারেক্ট হতো, কারণ আমরা জানি না কোনটায় বেশি নাম্বার পেয়েছে, সে ইংলিশে পেয়েছে না ম্যাথে পেয়েছে, ঠিক আছে। তার মানে আমার এই অঙ্কটার ক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার প্রতি সেকেন্ড বেগে ও 5 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল, মানে এও যেদিকে যাচ্ছে বিও সেই দিকে যাচ্ছে। এর গতিবেগ কি বলছে 8 মিটার প্রতি সেকেন্ড, এটা এ ধরলাম আর এটা বি ধরলাম। বি এর গতিবেগ হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড, একই দিকে যাচ্ছে। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে যখন এ পিছিয়ে ছিল এই পজিশানে, বি এই পজিশানে এগিয়ে ছিল, কিন্তু দুজনই একই দিকে যাচ্ছে, বিও এই দিকে যাচ্ছে এও এই দিকে যাচ্ছে। তো ভালো কথা, বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, মানে এই দূরত্বটা 180 মিটার ছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে, মানে একটা মুহূর্ত দেওয়া রয়েছে যখন ওদের মধ্যে ডিস্টেন্স 180 মিটার, কিন্তু পরবর্তী 70 সেকেন্ডে। এবার এখানে আমার কি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগটা কাজে লাগবে। তো যেহেতু দুটো একই দিকে যাচ্ছে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে 8 - 5 = 3 মিটার প্রতি সেকেন্ড। আর 8 যেহেতু বড়, এ পেছনে থাকলে বিকে ধরতে পারবে। তা একটা জিনিস ভাবা খুব দরকার, এই 180 মিটার পেছনে আছে, কিন্তু যেহেতু আপেক্ষিক গতিবেগ 3 মিটার প্রতি সেকেন্ড, তা 70 সেকেন্ডে মানে এ বি এর থেকে কতটা এগোবে 70 × 3 মানে 210 মিটার। তার মানে 210 মিটার যদি এ বি এর তুলনায় এগোয়, তার মানে এ কে 180 মিটার তো ক্রস করতেই হচ্ছে, তারপরে আরও এগিয়ে যাচ্ছে, মানে এখানে 180 মিটার যাচ্ছে, তারপরে আরও 30 মিটার যাচ্ছে, তাহলে গিয়ে 210 মিটার পৌঁছাবে, তাই তো। তাহলে পরবর্তী মানে এই সময় ঠিক এ এই পজিশানে থাকবে, এই পজিশানে এ চলে আসবে, তাহলে বি আর এ এর মধ্যে এই সময় দূরত্ব হবে 30 মিটার, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। বলছে 1 জানুয়ারি এ ও বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে। এ ও বি এর অনুপাত আমাকে বের করতে হবে, কিন্তু তার আগে একটা জিনিস দেখার আছে। 1 জানুয়ারি এরা ভালো কথা টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করে, কিন্তু 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু জুন মাসের 1 তারিখে বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত মানে শেষে 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তা অনুপাত বের করতে গেলে যেহেতু এর এই 40,000 টাকাটা কমাস খেটেছে, 40,000 টাকাটা খেটেছে জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস, মানে তাহলে আমি লিখতে পারি 40 × 2 মাস, যেহেতু 40,000 খেটেছে, যোগ এরটাই করছি শুধু, তারপরে বি এরটা করছি, বাকি 10 মাস কত টাকা খেটেছে। এ আরও 20,000 টাকা বিনিয়োগ করছে 1 মার্চ, তার মানে 40 আর 20 যোগ হয়ে কত হয়ে যাবে 60 × 10। এইটা হচ্ছে এর বিনিয়োগের অনুপাত যদি বের করতে হয়, এরকমভাবে করতে হবে। এটা প্রথমে এ এর গেল, এবার নিচে আমি বি এর লিখে দিচ্ছি। বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি 60,000 টাকা বিনিয়োগ করে শুরু করেছিল 1 জুন, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে। 1 জুন পর্যন্ত যেতে গেলে এক্স্যাক্টলি 5 মাস ওকে ও 60,000 টাকাটা 5 মাস ও খাটছেই, তাহলে আমি করে দিই 60 × 5, 60,000 টাকা 5 মাস খাটছে। আর পরের 7 মাস কত হাজার টাকা খাটছে, 10,000 টাকা যেহেতু তুলে নিয়েছে, মানে 50,000 টাকা করে খাটছে, তাহলে লিখতে পারি 50 × 7। এইবার অনুপাতটা আমাদের ঠিক আসবে, মানে 40 × 80 যোগ 600, মানে 680 =
60 ইন্টু 5 300 যোগ 350, 50 ইন্টু 60 650, তাহলে 68:65। তাহলে এইটা হচ্ছে এ আর বি এর অনুপাত। এবার 31শে ডিসেম্বর যেহেতু 33,250 টাকা লাভ হয়েছে, তাহলে 33,250 ইন্টু বি কত টাকা লাভ পাবে, বি এই 65 ভাগ পাবে। তাহলে এটা কি করবো তোমরা সবাই জানো, 65/65 যোগ 68, 73 আর 60 কত হয় 133। এবার 133 দিয়ে 3325, এটা নিশ্চয়ই ভাগ যাবে, নইলে এখানে সব পূর্ণ সংখ্যা আছে, সেটা হবে না। তা আমি 3325কে যদি 133 দিয়ে ভাগ করি কত আসছে, 2 দিয়ে গেলে 2 3 6 6 2 266, মানে 6 6 12 হাতে 1, 6 কে 7 আর 6 13 হাতে 1, 2 কে 3 0, 665। এবার 5 গেলে 5 3 15 হাতে 1, 5 3 15 হাতে 1 ছিল, 6 হাতে 1, 5 কে 5 আর 1 6, 665, মানে আমার মিলে যাচ্ছে। মানে এইটা দিয়ে যদি কেটে দিই এটা একেবারে 250 হয়ে যাচ্ছে। এবার 65 ইন্টু 250, 5 25 125 আমরা জানি, হাতে 12, 6 25 150 আর 12 162, আর পেছনে একটা শূন্য ছিল, মানে 16,250। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট, বি পাবে 16,250 টাকা। ওকে, কি একটি ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? বিপরীত দিক থেকে লোকটা আসছে, মানে ট্রেন একদিকে যাচ্ছে, লোকটা অন্য দিক থেকে আসছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ যদি আমি বের করতে চাই, এটা সবসময় যোগ হবে। তাহলে ট্রেন এবং মানুষটির আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড হবে কত, 45 যোগ 5 ইকুয়াল টু 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 50 ইন্টু 5/18 মিটার প্রতি সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি 250/18 মিটার প্রতি সেকেন্ড আপেক্ষিক গতিবেগটা। এবার যেহেতু 18 সেকেন্ডে ট্রেনটা ওই ভদ্রলোককে অতিক্রম করেছে, তাহলে একটা জিনিস আমাদের বোঝার আছে যে ট্রেনটা যত সেকেন্ড সময় লাগবে লোকটাকে অতিক্রম করতে, মানে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ তো এটা 250/18 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 18 মিনিটে ট্রেনটা যাচ্ছে, 18 ইন্টু 250/18, মানে 18 কেটে গেল, মানে 250 মিটার। মানে আমার অপশান বি ইজ কারেক্ট, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এবার একটি সিম্পলিফিকেশনের অঙ্ক। এরকম অঙ্ক থাকলে সবার আগে সবথেকে সোজা জিনিস হচ্ছে এই যে বাইরে যেগুলো আছে, এই যে 12 আর 10 কত 22। এবার এই 7টা কিন্তু প্লাস হবে না, এটা মাইনাস হবে, যেহেতু সামনে মাইনাস আছে। 22 থেকে 7 বিয়োগ দিলে 15, 15 থেকে 1 বিয়োগ দিলে 14, এই 14টা বাইরে আছেই, ঠিক আছে। এবার বাকি পার্টটা আমার যেটা পড়ে থাকছে, মানে 14 প্লাস হয়ে যাচ্ছে, বাকি পার্টটা আমার পড়ে থাকছে 1/3 যোগ 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7, এইটা আছে। তা 1/3কে আমি যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি, এটাকে লেখা যায় 2/6, 1/3টাকে। তা 2/6 আর এই 5/6 এটা যোগ করে আমি একেবারে লিখে দিচ্ছি 7/6, আর মাইনাস এখানে যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি, এটাকে লেখা যায় 4/6 মাইনাস 4/7। তা 7/6 থেকে 4/6 বিয়োগ গেলে 3/6 মাইনাস 4/7, 3/6 গেলে 2, মানে এখানে পড়ে থাকবে হাফ মাইনাস 4/7, মানে 7 2 লসাগু গেলে 14, 14 7, মানে 7 মাইনাস 8, মানে মাইনাস 1/14। মানে আমার এখানে ছিল 14 আর এখানে মাইনাস 1/14, তো আমি এটাকে লিখতে পারি 14 মাইনাস 1/, এটাকে এরম লেখা যায়। 14টাকে যদি আমি এরম ভেঙে লিখি 13 যোগ 1 মাইনাস 1/14, তাহলে এটা 13 প্লাস 14 নিচে গেল 13/14। এবার এটাকে সিম্পলি লেখা যায় 13 পূর্ণ 13/14, মানে আমার অপশান সি ইজ কারেক্ট।
সবসময় তোমরা জানবে যদি কোনো সংখ্যা এরম থাকে, এই যে 12/1/3 আছে, 12/1/3কে ডাইরেক্ট এরম লেখা যায় 12 যোগ 1/3। আমি কিন্তু সেইটাই কাজে লাগিয়েছি এই জায়গাটায়, সেই জিনিসটাই। নেক্সট বলছে কি চক্রবৃদ্ধি সুদে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়। তাহলে সুদের হার কত? তা 1 বছরে 5,500 টাকা হচ্ছে, অ্যামাউন্টটা 5,500, আমরা সূত্রানুসারে লিখতে পারি প্রিন্সিপাল P × 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, রেট অফ R/100 কত বছরে হচ্ছে? 1 বছরে, মানে মাথায় হোল টু দি পাওয়ার টিটা 1। আর 3 বছরে হচ্ছে 6,655, তাহলে P × 1 প্লাস R/100। তাহলে আমার এই দুটো সমীকরণ আছে, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার আমি সিম্পলি করে দিই কি 2/1, 2কে 1 দিয়ে ভাগ দিই, তাহলে উপরে হয়ে যাবে কি P × 1 প্লাস R/100 তার হোল কিউব বাই P × 1 প্লাস R/100 সমান 6,655 বাই 5,500। তো 11 দিয়ে সিম্পলি যদি আমি কাটি, এটা নিচে 500, 11 দিয়ে কাটলে 6 11 66 0 5 605, 5 দিয়ে কাটলে 100, 5 × 5 হাতে 1 121, এটুকু থাকলো। তা আমি এখানেও পিপি কেটে যাবে, এখানে যদি এটা দিয়ে কাটি, এখানে কিউবটা গিয়ে হয়ে যাবে, কিউবটা উঠে যাবে, হবে স্কোয়ার, এইটুকু পড়ে থাকবে। তা আমি এখান থেকে এই দিকটায় লিখছি, এখানটায় জায়গা কম আছে সেজন্য এই দিকটায় লিখছি। এখানে পড়ে থাকবে কি 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার সমান 121/100। 121/100টাকে এরম লেখা যায় 11/10 তার হোল স্কোয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে দুদিকে স্কোয়ার যদি আমি তুলে দিই, তাহলে এরম লেখা যায় 1 প্লাস R/100 = 11/10। এখান থেকে R/100 = এবার সিম্পল ক্যালকুলেশন 1/10, তাহলে 10 দিয়ে কাটলে 0, R = 10%। এটাই হচ্ছে আমার অ্যান্সার, মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। ডি অপশানটা হচ্ছে ঠিক। হচ্ছে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটিতে মজার বিষয় হলো, এই অঙ্কটি অ্যাকচুয়ালি ব্যাংকে রাখলে কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়া উচিত, কিন্তু এটা এদের প্রশ্ন অনুসারে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো সরল সুদে যদি হয়, আমি ধরছি বড় মেয়ে যে আছে তার জন্য রেখেছে 100x টাকা, তাই 100x টাকার প্রতি বছর 15% করে সুদ পেলে হয় 15x টাকা। এবার বড় মেয়ের যখন 12 বছর ছিল তখন রেখেছে, আর 18 বছর বয়সে ওটা তুলছে, তাহলে 6 বছর টাকাটা কেটেছে, তাহলে 6 বছরে 15x করে টোটাল 90x ইন্টারেস্ট পেয়েছে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে সুদে আসলে 100x প্লাস 90x মানে 190x, এটাই হয়ে গেছে 38,000 টাকা। এবার 190x মানে 38, মানে এখানে x = 200, মানে 100x = 20,000। এইটা মানে বড় মেয়ের জন্য রেখেছিল 20,000 টাকা, ছোট মেয়ের বড় মেয়ের থেকে 4800 টাকা কম রেখেছে, তাহলে ছোট মেয়ের জন্য রেখেছে 20,000 - 4800 মানে হচ্ছে 15,200 টাকা, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। নেক্সট বলছে কি একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটার সংখ্যা কত? তার 9,261টা যে ভোট পেয়েছে, আমি এই অঙ্কটা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ডলি, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডলি। তো আমি ব্যাকওয়ার্ড দেখে চেষ্টা করে দেখি। 9,261টা যে ভোট পেয়েছে সে কত শতাংশ ভোট পেয়েছে? 75% ভোট পেয়েছে কিসের? গ্রাহ্য ভোটের। তাহলে টোটাল গ্রাহ্য ভোট যদি আমি বের করতে চাই, নিশ্চয়ই 100/75 দিয়ে গুণ করলে টোটাল গ্রাহ্য ভোট বেরিয়ে যাবে। আবার এই যে টোটাল গ্রাহ্য ভোট,
এটা যতটা হবে সেটা কি 2% ভোট বাতিল হওয়ার পর, মানে 98% ভোটটা হচ্ছে এইটা। তা এটার সাথে এই যে এই অ্যামাউন্টটা 9261 ইন্টু 100/75, এবার এর সাথে যদি আমি 100/98 গুণ করি তাহলে টোটাল ভোট যতটা কাস্ট হয়েছে সেটা বেরিয়ে যাবে, যতটা ভোট পড়েছে। এবার বলছে কি 25% ভোটার ভোট দেয়নি, মানে 75% ভোটার ভোট দিয়েছে। তাহলে টোটাল ভোটার আমার বের করতে গেলে এর সাথে 100/75 গুণ করতে হবে। এবার এটার জন্য আমি যদি এটা 25 দিয়ে কাটি 3, এটা 4, এটা 25 দিয়ে কাটলে 3, এটা 4, 3 তিরিকে 9, এটা 9 দিয়ে কেটে দিচ্ছি একেবারে, 9 একে 9, 9 দুগুণ 18, 8, 1029। 98কে যদি আমি কাটি 7 দিয়ে যাবে, 7 14 98, 7 দিয়ে এটা যাবে, 7 একে 7, 3, 4 7 28, 4 7 7 49, 147, 1029কে কাটলে। এবার 14 ক্ষেত্রে আমি যদি কাটি 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে এটাকে কাটছি 2, এখানে 7 দিয়ে আবার কাটছি, এটা হচ্ছে 21, মানে আমার পড়ে রয়েছে 21, 2, 4 আর এখানে একটা 100, 8 21 168 আর পেছনে দুটো শূন্য, 16,800, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 16,800। ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? তো প্রথম দিনে কত টাকা সঞ্চয় করেছে? 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, যোগ করে করে এখানে 12তম দিনে পৌঁছাতে হবে। এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে পড়ছে, যার ফার্স্ট রাশিটা হচ্ছে 1, a সমান সমান 1, আর প্রত্যেকটার সাথে 2 করে গুণ হচ্ছে, 1-এর সাথে 2 গুণ হয় 2, 2-এর সাথে 2 গুণ হয় 4, তাহলে 8টা হচ্ছে 2, তাহলে সূত্রানুসারে আর এর যোগফলের সূত্র হয় SN = a ইন্টু r⁴n মাইনাস 1 বাই r-1। তো r⁴nটা কী হবে? a এর ভ্যালু তো 1 ইন্টু r মানে কত 2, n এর ভ্যালু কত 12 মাইনাস 1, আর নিচে r হচ্ছে 2 মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি হবে 2^12 মাইনাস 1। তো 2^5 মানে 32, 2^6 64, 2^7 128, 2^8 256, 2^9 512, 2^10 1024, 2^11 2048, 2^12 হচ্ছে 4096 মাইনাস 1, তার মানে এটা হয়ে যাবে 4095, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। বলছে পেরিমিটার মানে একটি আয়তকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? তাই এই হচ্ছে আয়তকার ফিল্ডটা, এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, ব্রেথ বা প্রস্থ। পরিসীমা বলেছে 20, তাহলে পরিসীমার আমরা সূত্র কী জানি? 2 × l + b = 20, তাহলে এখান থেকে সিম্পলি আমরা পাচ্ছি l + b = 10, এটা একটা পেয়ে গেলাম। আর কি বলেছে? ক্ষেত্রফল 24, ক্ষেত্রফল মানে lb, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 24। আমাকে বের করতে হবে কি? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, মানে আমাকে বের করতে হবে l - b সমান কত, এইটা হচ্ছে বের করতে হবে মুদ্রা কথা। তা আমি এখান থেকে l + b যদি হোল স্কোয়ার করে দিই, l + b হোল স্কোয়ার আমি লিখতে পারি সমান সমান 100। এখান থেকে আমি এখানে চলে আসলাম। l + b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র কি? এটা লেখা যায় a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4lb যদি আমি লিখি সমান সমান 100, কিছু ভুল লিখিনি। lbর ভ্যালু কত দেওয়া? 24, এখানে বসিয়ে দিলাম, পুট করে দিলাম। তাহলে l - b তার হোল স্কোয়ার 4 × 24 = 100,
মানে আমি লিখতে পারি এল মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4 24 96, 100 থেকে বিয়োগ গেলে 4, এল মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। মানে আমার অপশন ডি ইজ কারেক্ট। মানে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য হবে আয়তক্ষেত্রের 2 সেন্টিমিটার। বলছে একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর, অন্য 5 জনের 9 বছর হলে বাকি 2 জনের গড় বয়স কত? খুব সিম্পল। যদি এমনি গুণ করেও করতে চাই কত, 10 জনের 10.3, তাহলে 10 জনের টোটাল, এটা অ্যাভারেজ এজ, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে নাম্বারস কতজন সেটা আর কি। 10 জন 10.3 অ্যাভারেজ গুণ করলে 103। তাই এদের মধ্যে 3 জনের গড় হচ্ছে 12, 3 জনের 12, মানে 103-এর মধ্যে 36 পেয়ে গেলাম। অন্য 5 জনের 9, 45 পেয়ে গেলাম। তাহলে 36 আর 45 যোগ করে আমি কত পাবো? 81। তাহলে এই 81, 103 থেকে 81 বিয়োগ দিলে কত থাকে? 22। তাহলে এই 22ই তো এদের দুজনের, মানে যে বাকি 2 জন ছিল তার গড়, মানে টোটাল বয়স। তাহলে গড় কত হবে? 22/2, মানে 11 বছর। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। নেক্সট বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 21, 36 ও 66 তিনটে দ্বারাই বিভাজ্য হবে। তা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য এমন কিছু বের করতে গেলে এদের এলসিএম বের করতে হবে। তো 3 দিয়ে গেলে 3 সাথে 21, 12, 22, 2 দিয়ে গেলে 7, 6, 11, মানে এদের এলসিএম হবে 3 দুগুণে 6, 42, 42 ইন্টু যদি আমি 11 করি 462, 462-র সাথে 6 গুণ করতে হবে, 6 দুগুণে 12, হাতে 1, 6 6 36 আর 1 37, হাতে 3, 4 6 24 আর 3 2772। এটা হচ্ছে এদের এলসিএম। এবার এই তিনটের লসাগু করে আমাদের 2772 বেরিয়েছে। 2772-এ এই মানে আমরা যেটা ভেঙেছি সেক্ষেত্রে দেখো একটা 3 আছে, এখানে একটা 3 আছে, মানে দুটো 3 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি 3-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11। মানে 3 আর 2-এর জন্য এটাকে বর্গ সংখ্যা হতে গেলে আর কিছু গুণ করতে হবে না, কিন্তু 7 একটা আছে, তাহলে এখানে একটা 7 গুণ করতে হবে, দুটো 7 আনতে গেলে বর্গ সংখ্যা হতে গেলে। আর 11 একটা আছে, তাহলে একটা 11 গুণ করতে হবে। মানে 2772-এর সাথে এই 7, 11, 77 গুণ করলে সেটাই হবে যেটা, সেটাই হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা এই তিনটে সংখ্যা 21, 36 ও 66 তিনটে দ্বারা বিভাজ্য হবে। আর এটা গুণ করে 2 1 3 444, মানে 2,13,444 এটাই আসবে, মানে অপশান সি ইজ কারেক্ট। ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে পড়ে, মানে 1 ঘন্টায় ঘড়িটা 6 মিনিট পেছায়। সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেনে হলো না, মানে সকাল 7টার সময় ওর লাস্ট সময়টা ঠিকঠাক। এবার বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে? তা প্রতি 1 ঘন্টায় 1 আওয়ারে ও 6 মিনিট করে পেছায়। এবার যখন সকাল 7টায় ঠিক করা হয়েছে তখন থেকে বিকেল 4টেই যদি ধরি, বিকেল 4টে পর্যন্ত কত ঘন্টা? 5 আর 4 9 ঘন্টা। তা 9 ঘন্টায় 9 ইন্টু 6 মানে 54 মিনিট। ও তো অলরেডি স্লো হয়ে গেছে, 54 মিনিট। আবার এখানে 20 মিনিট, 4 ঘন্টা মানে 9 ঘন্টার সাথে এক্সট্রা 20 মিনিট ছিল। তা প্রতি ঘন্টায় স্লো হয় 6 মিনিট। ঘন্টা মানে 60 মিনিটে 6 মিনিট স্লো হয়, তাহলে 20 মিনিট মানে 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। সেটাতে কত মিনিট স্লো হবে? 2 মিনিট। মানে টোটাল এই 54 মিনিট আর 2 মিনিট মানে 56 মিনিট স্লো হবে। মানে 4:20 যখন অরিজিনাল টাইম, সেটা থেকে 56 মিনিট বিয়োগ দিলে এই ঘড়ির টাইমটা দেখাবে, মানে খারাপ ঘড়িটির। তা 56 মিনিট যদি আমি বিয়োগ দিই 4:20 থেকে, যদি 1 ঘন্টায় বিয়োগ দিয়ে দিই তাহলে 3:20 হয়। কিন্তু যেহেতু বেশি করেছি তার জন্য এটা 3:24 মিনিট হবে। 4 মিনিট বেশি করেছিলাম, 4 মিনিটটা এবার যোগ করে দিতে হবে, 3:24 মিনিট, মানে আমার অপশান এ ইজ কারেক্ট।
ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তা 6টা ঘন্টা যে বাজবে, ইন্টারভেল কটা? 5টা ইন্টারভেল বাজবে, 5টা ইন্টারভেল নেবে। এই 5টা ইন্টারভেলের জন্য ও টাইম নিচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে? আর যখন 12টা বাজবে ইন্টারভেল কটা হবে? 11টা। তাহলে একটা ইন্টারভেলের জন্য সময় নিচ্ছে 10/5 মানে 2 সেকেন্ড। তাহলে 12টার জন্য 11টা ইন্টারভেল নেবে, 11টা ইন্টারভেলে সময় নেবে 11 × 2 মানে 22 সেকেন্ড। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট বলছে, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? খুব ভালো। এটা হচ্ছে এটা ক্লাসিক অঙ্ক, যেটা খুব আসে। তা আমরা একটা সূত্র করিয়েছিলাম, সেটা হচ্ছে গেইন পার্সেন্ট ইজ ইকুয়াল টু এরর বাই ট্রু ভ্যালু মাইনাস এরর ইন্টু 100। তা গেইন পার্সেন্ট কত? 25% লাভ করছে, 25 = এররটা আমি জানি না, 1 মিটারের পরিবর্তে যেটা দিচ্ছে সেটাই হচ্ছে এরর। কত সেন্টিমিটার? তো 1 মিটারটাকে আমি যদি সেন্টিমিটারে লিখি 100 সেন্টিমিটার, সরি এররটা ধরে নিলাম এক্স, এররটা জানি না। আর ট্রু ভ্যালুটা হচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 - x ইন্টু 100। 25 দিয়ে 100কে কাটলে 4, তাহলে আমি লিখতে পারি 100 - x ইজ ইকুয়াল টু 4x, তাহলে 5x ইজ ইকুয়াল টু 100 ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 20। মানে প্রতি 1 মিটার কাপড়ে সে 20 সেন্টিমিটার করে কাপড় কম দেয়, মানে এরর যেটা দেয় 20 সেন্টিমিটার করে কম। তাহলে অ্যাকচুয়ালি কত দেয়? 100 - 20 মানে 80 সেন্টিমিটার। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। 1195 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করো যাতে প্রাপ্ত টাকা 45 টাকা, 60 টাকা, 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। বি কত টাকা পেয়েছিল? 9195 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, মানে একটা নির্দিষ্ট উপায়ে ভাগ করা হয়েছে, প্রাপ্ত টাকা থেকে 45, 60 আর 90 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। তা দেখো 45 টাকা যদি নিয়ে নেয়, 45, 60 আর 90, এই তিনটে যোগ করে কত হয়? 45 আর 60, 105 আর 90, 195। তাহলে টোটাল টাকাটা ছিল 9195, ওখান থেকে 195 বিয়োগ চলে যাচ্ছে। এখন টাকা যেটা আছে সেটা 9000, আর এখন টাকার অনুপাতটা হচ্ছে 2:3:4, ঠিক আছে? তাহলে এই যে টাকার অনুপাতটা ABC এর 2:3:4, মানে এখন বি এর কাছে কত আছে? 9000 ইন্টু 3/2 আর 3 5 আর 4 9, 9 দিয়ে কাটলে 1000 মানে 3000 টাকা আছে। কিন্তু দেখো, কিন্তু বি এর টাকার থেকে কত টাকা তুলে নেওয়া হয়েছিল? 60 টাকা, তাই তো? 60 টাকা তুলে নেওয়া হয়েছিল, তাহলে নিশ্চয়ই এই 3000-এর সাথে ওই 60 টাকা যোগ হয়ে গেলে 3060 টাকা হবে। মানে বি অ্যাকচুয়ালি পেয়েছিল 3007 টাকা। তার মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট। বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। নদীর স্রোত সি থেকে এ এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফেরত আসে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফেরত আসতে নৌকাটির কত সময় লাগবে? তো আমি এটা এঁকে নিই। ABC একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট। বি ঘাটটি এ ও সি এর মাঝখানে, ঠিক মাঝখানে অবস্থিত। ধরো এই হচ্ছে এ ঘাট, এই বি ঘাট, এই সি ঘাট, এইরকম। এইটা হচ্ছে আমার অঙ্কটা। একটি নৌকা নদীর স্রোত সি থেকে এর দিকে, মানে নদীর স্রোত স্ট্রিমটা এই দিকে, কারেন্টটা এই দিকে, সি থেকে এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত যায়। একটা নৌকা এখান থেকে যাত্রা শুরু করলো, এ থেকে বি পর্যন্ত গেল, গিয়ে আবার এতে ফিরে আসতে আসতে 6 ঘন্টা 20 মিনিট টোটাল সময় লেগেছে। আবার নৌকাটা যখন এ থেকে সিতে যাচ্ছে তখন 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে? তা দেখো, এ থেকে বি এর দিকে যখন নৌকাটা যাচ্ছে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, আবার
স্রোতের অনুকূলে কখন আসছে, বি থেকে এ এর দিকে যখন আসছে। এবার আমি ধরে নিলাম দুটো ডিস্টেন্সই, যেহেতু বিটা মিড পয়েন্ট, এটা ধরে নিলাম এক্স ডিস্টেন্স, এটা এক্স ডিস্টেন্স, মানে টোটাল এ আর সি এর দূরত্ব সমান সমান 2x আমি ধরে নিলাম। তা একটা জিনিস দেখো, স্রোতের অনুকূলে এবার আমি লিখব ডাউন স্ট্রিম স্টিল ওয়াটার আর আপস্ট্রিম। ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, আর স্টিল ওয়াটার মানে কোনো স্রোত নেই সেখানে। তা নৌকাটা যখন প্রথম কেসে এ থেকে বিতে যাচ্ছে তখন স্রোতের বিপরীতে যাচ্ছে। কত কিলোমিটার যাচ্ছে? এক্স কিলোমিটার যাচ্ছে। এইটা এ আর বি এর মধ্যে ছোট্ট ডিস্টেন্সটা যেটা মানে এক্স, আর বিএসসি এর মধ্যেও ডিস্টেন্স এক্স, দুটোই সমান। কিন্তু এ আর বি এর মধ্যে যেতে এবং আসতে স্রোতের অনুকূলে এবং বিপরীতে টোটাল টাইম লাগাচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে টোটাল সময়টা লাগাচ্ছে। তাহলে যদি আমি বলতে পারি ও এ থেকে সি পর্যন্ত যাচ্ছিল আর সি থেকে এ পর্যন্ত আসছিল, তাহলে আরও 6 ঘন্টা 20 মিনিট লাগতো ওর, মানে টোটাল ডিস্টেন্সটা, মানে তখন ওর টোটাল টাইমটা লাগতো 12 ঘন্টা 40 মিনিট। যদি এ থেকে সিতে যেত, সি থেকে এতে আসতো। কিন্তু এখানে বলছে কি এ থেকে সিতে যেতে 8 ঘন্টা সময় নিয়েছে, তাহলে বাকি টাইমটা 8 ঘন্টা বিয়োগ দিলে 4 ঘন্টা 40 মিনিট। এটাই নিশ্চয়ই স্রোতের অনুকূলে যখন ফিরে আসবে তখন সময় লাগবে। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট। থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, জানিও যে কিসের সলিউশন তোমাদের দরকার, কোন পরীক্ষা। ধন্যবাদ।